মোজাম্মেলকে একটা ছোট্ট ঘরে বসতে দেওয়া হয়েছে। সে দরদর করে ঘামছে। বাইরে আজ ভীষণ গরম। ঘরে একটা এসি আছে, কিন্তু এসি বন্ধ। হয়তো এসিটা নষ্ট, না হলে ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে। কারণ এই ঘরে যে মানুষটা বসে আছে তাকে এসির হাওয়া খাওয়ানোর প্রয়োজন হয়তো কেউ মনে করছে না। মোজাম্মেল পকেট থেকে রুমাল বের করে নিজের কপাল মুছল। রুমালটার দিকে তাকিয়ে এসে ছোট্ট করে একটা হাসি দিল। সেখানে লাল সবুজ সুতো দিয়ে একটা গোলাপ ফুল সেলাই করা, নিচে লেখা পৃথিবীর সবচেয়ে ভালো মামার জন্য। রুমালটা তাকে দিয়েছিল পদ্ম। প্রায় 10 বছর আগে পদ্ম যখন প্রথম সেলাই করা শিখে তখনই এটা বানিয়ে সে মামাকে দিয়েছিল। তখন থেকে এটাকে কখনো কাজছাড়া করেনি মোজাম্মেল। প্রতি 2 দিন পর পর গুঁড়া সাবান দিয়ে এটা ধুয়ে দেয় সে। আসেন, স্যার আপনারে রাখছে। পিয়ন শ্রেণীর একটা ছেলে। মোজাম্মেল তাকায় তার দিকে। ছেলেটার বয়স অনেক কম, পুষ্পকুহর বয়সী হবে। এই বয়সের একটা ছেলে পড়াশোনা না করে কাজ করছে। মোজাম্মেলের খুব মায়া হয় তাকে দেখে। তোমার নাম কি বাবা? ছেলেটা দাঁড়িয়ে থাকলো কঠিন মুখ করে। মনে হয় তার আলাপচারিতা করার ইচ্ছে নেই। মোজাম্মেল হাসে, এরপর বলে, আচ্ছা আমি যাচ্ছি তাহলে তোমার স্যারের রুমে। এই রুমটা ভীষণ বড়। ঘরটা একদম বরফ শীতল হয়ে আছে। গরমের মধ্য থেকে এসে মোজাম্মেলের শরীরটা জুড়িয়ে আসে। মনে হয় বেশিক্ষণ এখানে থাকলে ঘুমিয়েই যাবে। সামনের লোকটার দিকে তাকিয়ে মোজাম্মেল অবাক হয়। সে ভেবেছিল এত বড়লোক মানুষ, কোটিপতি, হয়তো অনেক বয়স্ক, চোমরা চোমরা কেউ হবে। কিন্তু লোকটাকে দেখে কে বলবে এইটুকু বয়সে টাকার পাহাড় বানিয়ে বসে আছে। বয়স 40 হবে কিনা সন্দেহ। বেটে খাটো শ্যামলা একটা লোক। সুদের ব্যবসা করে কম বয়সে কোটি টাকার মালিক হয়েছে। স্যার, আমি মোজাম্মেল। সামনের চেয়ারে বসা লোকটা পান খাচ্ছে। পানের রস বেয়ে পড়ছে মুখ থেকে। বসেন চেয়ারে। আর আমারে স্যার বইলে ডাকার দরকার নাই। আমি সাধারণ মানুষ, পাপী মানুষ। মোজাম্মেল লোকটার কথার আগামাথা কিছুই বুঝল না। চেয়ারে বসতে বসতে বলো, ঠিক বুঝলাম না আপনার কথা। লোকটা সামনের দিকে একটু ঝুঁকে এসে বলো, সুদের ব্যবসা করি, মানুষের টাকা ধার দেই, এরপর তার কাছ থেকে সুদসহ টাকা নেই। আমি পাপী না তো কে পাপী? আপনি? মোজাম্মেল অস্বস্তিতে ডোক চাপে। এই লোকের সন্ধান তাকে দিয়েছিল এক তার কলিগ। মোজাম্মেল তাকে সব খুলে বলেছিল। এরপর সে তাকে এই লোকের ঠিকানা দেয়। এই মুহূর্তে সুদে টাকা ধার নেওয়া ছাড়া আর তার কিছু করা নেই। যদিও সে এখনও জানে না এত টাকা কিভাবে শোধ করবে সে। স্যার, আপনাকে ফোন করেছিলাম আমি। মোজাম্মেল হাসান আমার নাম। মোজাম্মেলকে থামিয়ে দিয়ে লোকটা বলে, আমার নাম রফিক মিয়া। আমারও রফিক বইলে ডাকলেই হবে। এত ফর্মালিটি আমার ভালো লাগে না। যা কথা বলা সব সরাসরি হইবে। আমি তো আপনারে টাকা দান করতেছি না, বুঝেন নাই? আপনি আপনার সম্পদ আমার কাছে বন্ধক রাইখা আমার কাছ থেকে টাকা নেবেন। এরপর আসলের চেয়ে বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে আপনার সম্পদ ফিরিয়ে নেবেন। তাইলে আমার এসব সার সার বইলে ডাকার কি দরকার? মোজাম্মেল জোর করে একটু হাসে। আমি ব্যস্ত মানুষ মোজাম্মেল ভাই, যা করার তাড়াতাড়ি করতে হবে। দলিল আনছেন? মোজাম্মেল হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে ফাইলটা টেবিলে রাখে বলে, এনেছি। রফিক ভুরু কুচকে তাকায়। কি ভাইজান, মাইয়ের বিয়ে নাকি? মোজাম্মেল চমকে যায়। এই লোক কীভাবে জানলো? চমকানোর কিছু নাই। এই রকম কাস্টমার বহু আসে আমার কাছে। যৌতুকের টাকার জন্য শেষ সম্বল আমার কাছে বন্ধক রেখে টাকা নেই আমার কাছ থেকে। এমনও ঘটনা আছে টাকার ফেরত দিতে পারে নাই। আমি সেই সম্পদ দখল দিয়েছি। আবার সে শ্বশুরবাড়ি থেকে মাইর খাইয়ে মেয়ে এসে আবার উঠেছে বাপের কাছে। মোজাম্মেলের হাত পা কাঁপছে। সে কি কোনো ভুল করতে যাচ্ছে? আসলেই তো। এরপর যদি আরিফের বাবা আরও কিছু দাবি করে বসে, সে কোথায় পাবে? আর এতগুলো টাকা সুদসহ কীভাবে শোধ করবে সে? আর শোধ করতে না পারলে তো মাথা গোজার একমাত্র ঠাঁই সবেধন নীলমণি বাড়িটাও হাতছাড়া হতে হবে। কিন্তু এত কিছু করেও পদ্ম যদি সুখী না থাকে, তার শ্বশুর যদি প্রতিনিয়ত তাকে শোনায় যে মামা বাড়ি থেকে মানুষ, তার বাপের কোনো পরিচয় নেই তার জীবনে। যদিও আরিফ ভালো ছেলে, কিন্তু শুধু স্বামী দিয়ে শ্বশুরবাড়ি হয় না। শ্বশুরবাড়ি মানে ওই বাড়ির প্রতিটা মানুষ। এমন ভদ্রলোকের মুখোশ পরা লোকের বাড়িতে এমন ফুলের মতো মেয়েটাকে বিয়ে দেওয়া ঠিক হবে? মোজাম্মেল ঠান্ডা ঘরে বসেও ঘামতে থাকে। হৃৎপিণ্ডটা ধকধক করছে। তার হার্টের রোগ আছে, আবার হার্ট অ্যাটাক হবে না তো? রফিক একটা পানির গ্লাস এগিয়ে দেয় মোজাম্মেলের দিকে। ভাইজান, পানিটা খাইয়ে নেন। এরপর ঠান্ডা মাথায় আবার ভাববেন, আমারও একখানা মাইয়া আছে, 13 বছর বয়স। আমাদের বাপদের কাছে মাইয়ার সুখের চেয়ে বেশি আর কিছুই না।
মাইয়ের সুখের জন্য আমরা জীবনটাও দিতে পারি, কিন্তু সেই মাইয়েই যদি সুখী না হয় তাহলে সেই কষ্ট কই রাখবো আমরা। মোজাম্মেল একটু ইতস্ত করে পানি গ্লাসটা হাতে নেয়, এরপর ডকডক করে পুরো পানিটা খেয়ে নেয়। মনে হচ্ছে এতটুকু পানিতে তার তৃষ্ণা মিটবে না। এক কলস পানি খেতে পারলে শান্তি লাগতো একটু। রফিক এক দৃষ্টিতে মোজাম্মেলের দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টিতে কৌতুক। কাঁপা কাঁপা গলায় মোজাম্মেল বলে, বলছিলাম রফিক ভাই, আমাকে কি কাল পর্যন্ত সময় দেওয়া যায়? কাল যদি আসি আমি, আপনার কি খুব ক্ষতি হবে? রফিক হঠাৎ মোজাম্মেলের হাত ধরে হালকা হেসে বলে, না, ক্ষতি হবে না। আপনি বাড়িতে যান, আবার ভালো করে ঠান্ডা মাথায় ভাইবা দেখেন সব, এরপর সিদ্ধান্ত নেন। মোজাম্মেল আনমনে বলে, ভাগ্নিটা আমার ছেলেটাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে। চমকে ওঠে রফিক, কি বলেন ভাইজান? আপনার নিজের মাইয়া না, ভাগ্নি মানে বোনের মাইয়া? মোজাম্মেল আস্তে আস্তে মাথা নাড়ে। এই যুগেও এমন মানুষ আছে বোনের মাইয়ার জন্য নিজের বাড়ি বন্ধক রাখে? দূর ভাইজান, আপনি তো দেখি অসহ্য রকমের ভালো মানুষ। বেশি ভালো মানুষের পাশে বেশিক্ষণ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, কারণ আমি নিজে একটা পাপী লোক। আপনি যান তো, বাড়িতে যান। যদি সিদ্ধান্ত পাল্টান তাইলে আর আসার দরকার নাই, আর যদি একান্তই বাড়ি আমার কাছে রাখতে চান আগামীকাল ঠিক এই সময় চলে আসবেন। মোজাম্মেল ফাইলটি নিয়ে উঠে দাঁড়ায়। বারবার পদ্মের সেই লজ্জামাখা মুখটা সামনে ভাসছে। পদ্মকে যদি সে সবটা জানিয়ে দেয়, সে নিজেই বিয়ে ভেঙে দেবে সাথে সাথে। কিন্তু ও যে কষ্টটা পাবে, সেই কষ্টের ক্ষতিপূরণ কিভাবে হবে? কিন্তু এদিকে নিবিড়, কুহু, পুষ্প, মাহির কথাও তো তাকে ভাবতে হবে। বাড়িটুকু হারিয়ে গেলে ওরা কোথায় আশ্রয় পাবে? বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা করতে থাকে মোজাম্মেলের। সে ছোট ছোট পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রফিক। তার এই ব্যবসায় মন খারাপের কোনো আস্থা নেই। টাকা দিতে না পারলে তাকে বন্ধক দেওয়ার সম্পদ ছিনিয়ে নিতে হয়। কোনো বাবা মায়ের কান্না তাকে স্পর্শ করতে পারে না, কিন্তু হঠাৎ হঠাৎ এমন বাড়াবাড়ি রকমের ভালো মানুষ সামনে এসে তার নিজেকে খুব ছোট আর নিচু মনে হয়। পিয়ন ছেলেটা বাইরেই দাঁড়িয়েছিল। মোজাম্মেলকে দেখে তার খারাপ লাগে। লোকটাকে কি ভীষণ অসহায় লাগছে। আপনি কি অসুস্থ? মোজাম্মেল ঘোলাটে চোখে তার দিকে তাকায়। না রে বাবা, আমি ঠিক আছি। আপনার একটা রিকশায় তুলে দিই? না না, তার দরকার নেই। আমার বাড়ি বেশি দূরে না, আমি হেঁটেই চলে যেতে পারবো। ছেলেটা কিছুই বলে না। মোজাম্মেল হেঁটে কিছুটা দূর চলে যায়। হঠাৎ করে ছেলেটা দৌড়ে তার কাছে এসে বলে, আমার নাম বাবর। সম্রাট বাবরের নামে আমার নাম। আব্বাই রাখছিল সকইরা, কি জানতো সম্রাটের কপালে এমন চাকরগিরি করা লেখা আছে, তাই আমি নিজেই নিজের নাম পাল্টাই ফেলেছি। আমার নাম এখন বাবলা। মোজাম্মেল ছোট্ট করে হাসে। পকেট হাতড়ে 50 টাকার একটা নোট পায়। বাবলার দিকে টাকাটা বাড়ি দিয়ে বলে, টাকাটা নাও বাবর, কিছু কিনে খেও। হঠাৎ বাবলার চোখ পানিতে ছলছল করে ওঠে। আপনি আমারে বাবর কইয়ে ডাকলেন? এই দুনিয়ায় আমার আব্বা ছাড়া কেউ আমারে বাবর কইয়ে ডাকতো না। আব্বা মইরে যাওয়ার পরে প্রথম আপনি ডাকলেন। আপনারে একটা কদমমুচি করি। আরে না না, কোনো দরকার নাই। টাকাটা রাখো, মিষ্টি কিনে খেও, আর চোখের পানি মুছে ফেলো। সম্রাটের চোখে পানি মানায় না। এই বলে একটু হেসে মোজাম্মেল বেরিয়ে গেল। বাবলার হঠাৎ ভীষণ কান্না পেয়ে যায়। মনে হচ্ছে তার বাবা বুঝি এত বছর পর আবার ফিরে এসেছিল তার কাছে কয়েক মুহূর্তের জন্য। সে মন খুলে দোয়া করে, হে আল্লাহ, এই লোকটারে কোনো কষ্ট দিও না, তার জীবন শান্তিতে কানায় কানায় ভরে দাও। আরিফ হাঁ করে পদ্মকে দেখছে। তার মনে হচ্ছে তার সামনে বুঝি সাক্ষাৎ দেবী দাঁড়িয়ে আছে। আজ পদ্মের হঠাৎ একটু সাজতে মন চেয়েছে। সে কোনোদিন সেজেগুজে স্কুলে আসে না। শুধু স্কুলে কেন, সে কখনোই তেমন সাজে না। আজ সে একটু সেজেছে। মামির কাছ থেকে একটা ভালো শাড়ি চেয়ে পড়েছে সে। জোহরা কিছুটা অবাক হলেও কিছু বলে না। বিয়ের আগে মেয়েদের একটু সাজতে মন চায়, সে তাই ভেবেছে। সে জানে না যে পদ্ম আরিফের সাথে দেখা করবে। মিষ্টি গোলাপি রঙের একটা তাঁতের শাড়ি পরেছে সে। শাড়ির পাড়টায় হালকা সোনালি গাছ, আঁচল ভাঁজ করে পিন মেরেছে। চুলগুলো আজ খোপা করেছে পিছন থেকে। সামনে কিছু অবত চুলগুলোকে হালকা ফুলিয়ে দুপাশে ছেড়ে দিয়েছে। হরিণের মতো টানা চোখ দুইটায় কাজল টেনে দিয়েছে। সামান্য গোলাপি লিপস্টিকও লাগিয়েছে সে। বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সবাই অবাক হয়ে পদ্মকে দেখছিল। পদ্ম তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। সে নিশ্চিত বেশিক্ষণ দাঁড়ালেই মামি সব বুঝে ফেলত। এরপর তাকে আবার লজ্জায় ফেলত সবার সামনে। আরিফকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় নিয়ে যায় পদ্ম। আরিফ সাহেব,
চলুন ওই দিকটায় কোথাও যেয়ে বসি। আরিফ এখনো পদ্মের দিকে তাকিয়ে আছে, কথা বলতেও ভুলে গেছে, চোখের পলক ফেলতেও ভুলে গেছে। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে তার মাথায় আসছে না। পদ্ম আবার আস্তে আস্তে বলে, আরিফ সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ওইদিকে চলুন। আরিফের এতক্ষণে ধ্যান ভাঙে, আমতা আমতা করে বলে, চলুন মিস পদ্ম। পদ্ম দেখে আরিফের দুই হাত পিছনে, কিছু একটা লুকাচ্ছে সে। আরিফ সাহেব, আপনার হাতে কি? আছে একটা জিনিস। কি জিনিস? পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটার জন্য ছোট্ট একটা উপহার। পদ্মর মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। মানে আরিফের কাছে অন্য কেউ এত সুন্দর? পদ্মের মলিন মুখটা আরিফের চোখ এড়োলো না, সে ঠোঁট কামড়ে হেসে দেয়। পদ্মর চোখে পানি চলে আসে, সে রাগ দেখিয়ে বলে, তা বেশ তো, দিয়ে আসুন আপনার রূপবতীকে উপহার। আমার সাথে দেখা করতে এসে তো দেরি হয়ে গেল আপনার। এই বলে উল্টো দিক ফিরে হাঁটতে শুরু করে পদ্ম। সে জানে না সে কি বলছে, আরিফের উপর এত অধিকার দেখানোর কথাও না তার, তবুও সে নিজেকে সামলাতে পারল না। হঠাৎ আরিফ ছুটে এসে পদ্মের এক বাহু ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। আচমকা এমন ঘটনায় পদ্মের মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত নেমে যায়। সে আরিফের অনেকটা কাছে চলে এসেছে। সে স্পষ্ট আরিফের নিঃশ্বাসের উষ্ণতা টের পাচ্ছে। বুকে হাতুড়ি পেটা হচ্ছে যেন তার, ঠোঁট কাঁপছে তার তীর তীর করে। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। কাঁপা কাঁপা গলায় সে বলল, তা কেউ দেখে ফেলবে। দুপুরের আগে নদীর ধারের এই রাস্তায় মানুষজন অনেক কম থাকে। কদাচিৎ দুই একজন মানুষ হেঁটে যায় বা একটা রিক্সা বা ভ্যান চলাচল করে। দূরে কোথাও সুন্দর একটা সুরে পাখি ডাকছে। আরিফের দৃষ্টিতে মাদকতা। হঠাৎ পদ্ম তাকে কিছুটা ঠেলে সরিয়ে দেয়। আরিফ সাহেব, কি করছেন? আরিফের ঘোর কাটে, ভীষণ অস্বস্তিতে পড়ে সে। এ কি করলো সে? পদ্ম এখন কি তাকে খারাপ মানুষ ভাববে? সি সি, এ কি করে বসলো সে? লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তার, নিজেই নিজেকে ঘৃণা করতে থাকে। পদ্ম এখনো কাঁপছে। আরেকটু হলো কি সর্বনাশটাই না হয়ে যেত। ভাগ্যের শেষ মুহূর্তে এসে সে নিজেকে সামলাতে পেরেছিল। সে নিজেও তো ভুলকে প্রশ্রয় দিতেই যাচ্ছিল। পদ্ম, আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। আমি জানি না কেন এমন বেসামাল হয়ে গেলাম আমি। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। আসলে পদ্ম হঠাৎ হাত দিয়ে আরিফের মুখ চেপে ধরে। আরিফ থমকে যায়। একটা মিষ্টি বেলি ফুলের গন্ধ পদ্মের হাতে। থামুন আরিফ সাহেব, আমি কিচ্ছু মনে করিনি। যা হয়েছে ভুলে যান। আরিফ হাঁটু কেটে পদ্মের সামনে বসে পড়ে। তার হাতে 100টা পদ্ম ফুল। সে ফুলগুলো পদ্মের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে রূপবতী রাজকন্যার জন্য 100টা পদ্ম ফুল, যা রূপের কাছে শত শত ফুলের রূপ স্নান হেসে যায়। আমি সেই রাজকন্যাকে আমার রাজ্য রানী করার প্রস্তাব দিচ্ছি। রাজকন্যা কি এই অধমের প্রস্তাবে রাজি হবে না? স্তম্ভিত হয়ে যায় পদ্ম। থরথর করে পুরো শরীর কাঁপতে থাকে তার। তার জন্য কেউ এত আয়োজন করতে পারে, এভাবে তাকে ভালোবাসা প্রকাশ করতে পারে, এটা সে স্বপ্নেও কখনো ভাবেনি। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে তার। আরিফ পদ্মের হাতে পদ্মগুলো তুলে দেয়। পদ্ম এখনও ঘোরের মতো আছে। আরিফ এবার পদ্মের পাম্পায়ের পাতাটা এক হাত দিয়ে তুলে এনে নিজের উরুর উপর রাখে। পকেট থেকে একটা রূপার নূপুর বের করে। নূপুরটা সযত্নে পদ্মের পায়ে পরিয়ে দেয়। এই প্রথম বাইরের কোনো পুরুষের ছোঁয়া পেল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, জীবনের শ্রেষ্ঠ কোনো স্বপ্ন। চোখ দিয়ে টপ টপ করে পানি চড়তে থাকে তার। এ কি অসম্ভব সুখ! এই সুখের অস্তিত্ব এতদিন কোথায় ছিল? আরিফ উঠে দাঁড়ায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে পদ্মর চোখের পানি মুছে দেয়। পদ্ম আবার কেঁপে ওঠে। কাজল লেপটে গেছে পদ্ম, আর কেঁদো না। এই প্রথম আরিফ তাকে তুমি করে ডাকলো। পদ্ম যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে, কোনোভাবেই ঘোর থেকে বের হতে পারছে না সে। পদ্ম, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে দেখার পর থেকে এক রাতও ঠিকমতো ঘুমোতে পারছি না। ঘুমলেও সবে তোমাকেই দেখি। কোনো কাজে মন বসছে না। আমি জানি আমার যে বয়স, সে বয়সে এসব মানায় না, তবুও আমি নিজেকে সামলাতে পারছি না। আমি কি করব তুমিই বলে দাও। পদ্ম চুপ করে দাঁড়িয়ে থাকে। সে কিভাবে বলবে এই একই অনুভূতি তার হচ্ছে। আমি অনেক খোঁজাখুঁজি করে 100টা পদ্ম তোমার জন্য এনেছি। অনেক ফুলই পাওয়া যেত দোকানে, এত খুঁজতে হতো না। তোমার জন্য গোটা কয়েক ফুলের দোকান, সব ফুল কিনে ফেললেও আমার শান্তি হতো না। কিন্তু আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত পদ্ম ফুলের জন্য আমি যেভাবেই হোক 100টা পদ্ম জোগাড় করব।
কিন্তু এই ফুলগুলো তোমার হাতে দেখে এখন মনে হচ্ছে 100টা নয়, বরং 1000 পদ্মও যদি তোমার হাতে তুলে দিতাম তাও তা তোমার কাছে স্নান লাগতো। তোমার এই এক পৃথিবীর সমান স্নিগ্ধতার মাঝে আমাকে কি একটু ঠাঁই দেওয়া যাবে? পদ্ম উপর নিচ মাথা নাড়ায়। আরিফের মুখে হাসি ফোটে। চলো পদ্ম, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, যদি তোমার কোনো ব্যস্ততা বা আপত্তি না থাকে। পদ্ম চোখ তুলে তাকিয়ে বলো, কোথায়? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না। বিয়ের আগ পর্যন্ত তোমাকে আর স্পর্শ করব না আমি। পদ্ম মাথা নিচু করে বলে, আমি কি তেমন কিছু ভেবেছি যে আপনি এমন বলছেন? তাহলে চলো। তোমার কি ক্লাস আছে? না, আজ আর নেই। তবে চলো, যাওয়া যাক। বড় একটা শপিং মলে নিয়ে এসেছে আরিফ পদ্মকে। এত বড় শপিং মলে কখনোই আসেনি পদ্ম। এত সুন্দর সব কিছু চারপাশে। পদ্ম অবাক হয়ে সব দেখে। আসলে পদ্ম, হয়েছে কি, আমি আসলে আমার বোনদের জন্য কিছু শাড়ি কিনবো, কিন্তু আমি তো মেয়েদের পছন্দ বুঝি না, তাই তোমাকে এনেছি। তুমি যদি একটু পছন্দ করে দিতে খুব ভালো হতো। পদ্ম হেসে বলে, ও এই ব্যাপার, তো চলুন না। কী শাড়ি নেবেন? এই তো খুব সিম্পলের মধ্যে, সুতি বা তাঁত এমন হলে ভালো হয়। আরিফের বোনরা যেদিন পদ্মকে দেখতে এসেছিল দুজনই বেশ জলমলে শাড়ি পরেছিল। তারা এমন সিম্পল শাড়ি পরবে? পদ্মের একটু খটকা লাগে, কিন্তু কিছুই বলে না। হয়তো সবসময় পরার জন্য নিতে চায়। পদ্মের পছন্দের 30টা শাড়ি কিনে আরিফ। সবগুলোই ভীষণ সুন্দর, যেমন জমিনের রং তেমন পাড়ের কাজ। পদ্ম হাত বুলিয়ে শাড়িগুলো দেখে, আর কিছু লোভ না থাকলেও পদ্মের আজীবন শাড়ির উপর কিছুটা লোভ। কখনোই সেভাবে দামি শাড়ি কিনতে পারেনি সে। চাকরি করেও নিজের বিলাসিতাকে কখনো পাত্তা দেয়নি সে। এই শাড়িগুলো সিম্পল হলেও অনেক দামি। পদ্ম বারবার নিজেকে শাড়িগুলোতে হারিয়ে ফেলে। পরক্ষণেই নিজের চিন্তায় নিজেই লজ্জা পায়। এসব কি ভাবছে সে? উনি ওনার বোনদের জন্য এগুলো নিচ্ছে, সে কেন এসবে লোভ করবে? আরিফ ঠিকই তাকিয়ে খেয়াল করে পদ্মকে। মিটমিট করে হাসে সে নিজে নিজে। মনে মনে বলে, পদ্মরানী, আপনি ভাঙবেন তবুও মচকাবেন না। সবগুলো পছন্দ হয়েছে তো পদ্ম? হ্যাঁ, ভীষণ সুন্দর। আপাদের পরলে দারুণ মানাবে। তা বেশ। আরিফ শাড়ির দাম মিটিয়ে পদ্ম কিনে একটা চুড়ির দোকানে আসে। এরপর 30টা শাড়ির সাথে ম্যাচিং করে 30 ডজন কাচের রেশমি চুড়ি কেনে। পদ্ম অবাক হয়, ওনারা বুঝি কাচের চুড়িও পরেন? দোকান থেকে বেরিয়ে পদ্ম দেখলো একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়েছে। পদ্ম ঘুরে কুঁচকে আরিফের দিকে তাকায়। আরিফ বলে, উঠে বসো পদ্ম, ড্রাইভার তোমাকে নামিয়ে দেবে তোমার বাসায়। না না, কোনো দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। তুমি একা হলে তো যেতেই পারতে, এতগুলো শাড়ি নিয়ে রিক্সায় কিভাবে যাবে? এজন্যই তো ড্রাইভারকে ফোন করে বললাম গাড়ি নিয়ে আসতে। একটু ধাক্কা খায় পদ্ম। শাড়ি নিয়ে মানে? ও আচ্ছা, আপনিও যাবেন আমাদের বাসায়? না, আজ যাব না, তুমি একাই যাবে, আজ একটু কাজ আছে। তার মানে? তাহলে শাড়ি কেন আমি নিয়ে যাব? আরে পদ্মর সামনে এসে দাঁড়ায়, ফু দিয়ে পদ্মর সামনের চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। পদ্মর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। শাড়িগুলো আমার রানীর জন্য। সে হয়তো জানে না তাকে শাড়িতে স্বর্গের আস্পরাদের মথায়, তাই এই অধমের তরফ থেকে তার রানীর জন্য সামান্য কয়েকটা শাড়ি উপহার হিসেবে দেওয়া হলো। পদ্মের চোখ কপালে উঠেছে। হালকা চিৎকার করে বলো, না না, তা সম্ভব নয়। এখন আমাদের বিয়ে হয়নি। কোন অধিকারে আমি এসব নেব? আমাকে মাফ করবেন আরিফ সাহেব, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব নয়। আরিফের মুখটা সাথে সাথে চুপসে গেল। পদ্মের তার দিকে তাকিয়ে মায়া হলেও নিজেকে সামলে নেয়। না, এটাও অসম্ভব। তার মা মামাদের দেওয়া শিক্ষা এটা না। বিয়ের পর হলেও একটা কথা ছিল, মাত্রই যার সাথে বিয়ের কথা চলছে তার কাছ থেকে এত টাকার উপহার নেওয়া অন্যায়। প্লিজ পদ্ম, ফিরিয়ে দিও না, আমি খুব কষ্ট পাবো। আপনি আমাকে মিথ্যা বলছেন। এটুকু মিথ্যা আমাকে বলতেই হলো পদ্ম। না হলে তোমাকে এ কদিন আমি যা চিনেছি, তোমার আত্মসম্মান অনেক। সত্যটা বলে তুমি কখনো নিতে না। এখন তো জানলাম সত্যটা, এখন আমি এগুলো নেব না। আরিফের মুখ হঠাৎ কেমন শক্ত হয়ে উঠল। পদ্ম একটু ভয় পেয়ে যায় তার দিকে তাকিয়ে। এমন রূপে আরিফকে কখনো দেখিনি সেও একদিন। সে চিৎকার করে বলো, ড্রাইভার চাচা, শাড়িগুলো এক্ষুনি নেই, সবগুলো ড্রেনে ফেলে দিন, এই মুহূর্তে। আরিফের লাল চোখের দিকে তাকিয়ে ভয় কাঁপতে থাকে পদ্ম। ড্রাইভার খুব ভালো করে জানে তাদের ছোট সাহেবের রাগ। এমনিতে সে মাটির মানুষ, কিন্তু রাগলে সে অন্য মানুষ হয়ে যায়। ড্রাইভার শাড়ি নিতে আসলেই পদ্ম আমতা আমতা করে বলে, না না, থাক, অপচয়ের কী দরকার, আমি শাড়িগুলো নিব। এই বলে পদ্ম টোক চাপে। আরিফের মুখে নরম হয়ে ওঠে আবার। গুড, চাচা, ওকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আসবেন ঠিক মতো, কোনো সমস্যা যেন না হয়। এই বলে আরিফ পদ্মকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অন্যদিকে ফিরে হেঁটে চলে যায়। পদ্ম অবাক হয়ে যায়, এত রাগ এই লোকটার।
আগে তো বোঝা যায়নি। যাওয়ার আগে একবার তাকালো না পর্যন্ত তার দিকে। পদ্ম ভয়ে ভয়ে গাড়ির মধ্য চেয়ে বসে। পরটুকু ভীষণ ভয় কাটে তার। মামা না জানি কত বকবে তাকে এতগুলো শাড়ি নেওয়ার জন্য। সে কিভাবে বুঝাবে তাদের আসল ঘটনা। কিন্তু পদ্ম ধারণাও করতে পারছে না বাড়িতে তার জন্য কত বড় খারাপ সংবাদ অপেক্ষা করছে।